গোপালগঞ্জে ৪০০ জনের বিরুদ্ধে মামলা, চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু। ৩ ঘন্টার কারফিউ শিথিল, গ্রেপ্তার ৪৫। গোপালগঞ্জের ঘটনায় একটি ষড়যন্ত্র, অভিযোগ ডাক্তার জাহিদের। লুকিয়ে থাকা সব ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার আহ্বান। চলছে এনসিপির মুন্সিগঞ্জ পথসভা, উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় নেতারা। সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে সরকার, বললেন আসিফ মাহমুদ। অংশ নিলেন ছাত্র জনতার প্রতীকী ম্যারাথনে। সপ্তাহান্তে বাজারে বেড়েছে অধিকাংশ সবজির দাম। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। স্বস্তি নেই মাছের বাজারে। এবং সিরিয়ায় সহিংসতা, নিহত বেড়ে ৬০০। দামেস্কে দক্ষিণের সেনা সহ্য করবে না তেল আবিব। ইসরায়েলের সমালোচনায় এরদোয়ান। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শাহজাহান মনি। এবারে বিস্তারিত। গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৭৫ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি করা হয়। এনসিপির পদযাত্রাকে ঘিরে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে ৪৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজিদুর রহমান। এছাড়াও গোপালগঞ্জে চলমান কারফিউ সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিথিল করা হয়েছে। গোপালগঞ্জের এই মুহূর্তের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাবিরুল ইসলাম। জাবিরুল, গোপালগঞ্জের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন এবং কি বলছেন স্থানীয়রা, জানাবেন। ইসরাত, আপনি জানেন যে আজ কিছু সময় আগে পুলিশ বাদী একটি মামলা হয়েছে। গোপালগঞ্জে যে সহিংসতার ঘটনা ঘটেছে, এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় ৭৫ জনের নাম উল্লেখপূর্বক এবং ৪০০ জনকে অজ্ঞাত আসামি করে পুলিশ বাদী একটি মামলা হয়েছে। মূলত এটি সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়েছে। এ পর্যন্ত গোপালগঞ্জ জেলায় এ ঘটনায় ৪৫ জনকে যৌথ বাহিনী আটক করেছে। এছাড়া কারফিউ এখন শিথিল আছে। ২টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। আজ বিকালে এই কারফিউর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ। ইসরাত, ধন্যবাদ আপনাকে। গোপালগঞ্জ থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জাবিরুল ইসলাম। গণতন্ত্র প্রতিষ্ঠায় কোনো টালবাহানা করলে জনগণ ছেড়ে দেবে না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে দেশে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। দেশে মব সৃষ্টি হলেই সরকার বলছে কঠোর হাতে দমন করা হবে, তবে বিএনপি কঠোরতার কিছুই দেখেনি বলে জানান তিনি। এ সময় তিনি ছোট ছোট স্বার্থের জন্য কিছু রাজনৈতিক দলের মধ্যে অনৈক্য হচ্ছে মন্তব্য করে আহ্বান জানান কোনো অনৈক্যের সাথে আর কোনো দেশি বিদেশি ষড়যন্ত্রে না জড়ানোর। মনে রাখতে হবে, স্বৈরাচারের দোষরদের উপর দোষ চাপাচ্ছি ঠিকই আছে, কিন্তু আমাদের ভিতর যারা আজকে গণতন্ত্রকে নস্যাৎ করতে চায় সেই ষড়যন্ত্রকারীরাও ঘাপটি মেরে আছে। তাদের চরিত্র উন্মোচন করা আজকে আমাদের দায়িত্ব। আজকে মিটফোর্ডের ঘটনার পর দ্রুততার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠন ব্যবস্থা গ্রহণ করেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুন্সিগঞ্জ পথসভার মঞ্চ প্রস্তুত করা হয়েছে। জুলাই মাসব্যাপী দেশজুড়ে পথসভা কর্মসূচির 18তম দিনে মুন্সিগঞ্জে যোগ দিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বৃহস্পতিবার মধ্যরাতে একটি রিসোর্টে এসে উপস্থিত হন। মুন্সিগঞ্জ শহরে এসে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে পথযাত্রা শুরু করে অন্তত 1 কিলোমিটার
প্রদক্ষিণ করবেন তারা। পরে শহরের শহীদ চত্বরে প্রস্তুতকৃত মঞ্চে বক্তব্য রাখবেন নেতাকর্মীরা। এরই মধ্যে স্থানীয় এনসিপি সমর্থকরা মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছেন। বিকেলে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে কেন্দ্রীয় নেতাদের রওনা হওয়ারও কথা রয়েছে। কর্মসূচির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, কি বলছেন নেতাকর্মীরা, জানাবেন। অপেক্ষার প্রহর প্রায় শেষের পথে এই মুহূর্তে আছে মুন্সিগঞ্জ সদরের শহীদ মিনারের ঠিক সামনে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্বাগত জানাতে এখানে অবস্থান করছেন স্থানীয় যারা সমর্থক এবং নেতৃবৃন্দ, এবং তারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে মুন্সিগঞ্জবাসীর পক্ষ থেকে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে তারা স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই সকাল থেকেই। এবং তাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে এক নজর দেখার জন্য যারা তাদের রোল মডেল ছিল বা আন্দোলনে যাদের কথায় তারা রাস্তায় নেমে এসেছিলেন তাদের এক নজর দেখার জন্য, বা তাদের যেই পদযাত্রা জুলাইয়ের 1 বছর পূর্তিতে তাতে অংশগ্রহণ করার জন্য তারা এখন অপেক্ষা করছেন। এবং আমরা জানতে পেরেছি যে আর কিছুক্ষণের মধ্যেই এই শহীদ মিনার প্রাঙ্গণে এসে পৌঁছাবে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অর্থাৎ নাহিদ ইসলাম, হাসনা সার্জিদ, নাসিরউদ্দিন পাটোয়ারি, তারপর তাসনিম জারা সহ যারা রয়েছেন তারা আসবেন এবং তারা এখান থেকে পদযাত্রা করে এখানে মূল মঞ্চ অর্থাৎ মুন্সিগঞ্জ সদরের যেই মূল মঞ্চটি রয়েছে সেই মঞ্চে যাবেন এবং মঞ্চে যে তারা মুন্সিগঞ্জবাসীর উদ্দেশ্যে বক্তৃতা দিবেন, এবং সেই বক্তৃতা শোনার জন্যই কিন্তু তারা অপেক্ষা করছেন সেই সকাল থেকে। এবং আমরা দেখছি যে যারা রয়েছেন এখানকার মুন্সিগঞ্জবাসীর পক্ষ থেকে তাদের সেই সকাল থেকে অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন। এবং আমরা জানতে পেরেছি যে সেই জুলাইয়ের 1 বছর পূর্তি উপলক্ষে যে এই পদযাত্রা সেই এনসিপির পদযাত্রার এই 18তম দিনে, অর্থাৎ আজকের যে দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ আজকের দিনে যেই পরিমাণ গুলিবর্ষণ থেকে শুরু করে হত্যাকাণ্ড হয়েছিল ঢাকা সহ সারা দেশে, এবং সারা দেশে যেভাবে জনগণ প্রতিহত করেছিল, আর সেই সময়ে ঠিক সেই দিনটিতে যখন এনসিপি নেতৃবৃন্দ মুন্সিগঞ্জে এসেছেন তা নিয়ে তারা খুবই আনন্দিত এবং উৎফুল্ল বলতে পারি, এবং তারা অপেক্ষা করছেন কখন আসবেন। আর কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা চলে আসবেন এই শহীদ মিনার প্রাঙ্গণে। আপনারা জানেন ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে এই পদযাত্রাকে ঘিরে, এবং যাতে কোনো ধরনের দুর্ঘটনা বা ঘটতে না পারে তার জন্য আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার দেখেছি। পুলিশ প্রশাসনকে আমরা দেখেছি তারা নিরাপত্তা চাদরে এই পুরো জায়গাটিকে তারা ঘিরে ফেলেছে। সেই সাথে আমরা দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকেও তারা বারবার টহল দিচ্ছেন এই যেই রাস্তা জুড়ে পদযাত্রা হবে সেই রাস্তা জুড়ে তাদের টহল আমরা দেখতে পেয়েছি। তো আর কিছুক্ষণের মধ্যেই যখন আমরা পৌঁছে যাবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তখনই হয়তো আপনাদেরকে পরবর্তী সংবাদে আমরা জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জ থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি ও জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে নারায়ণগঞ্জের পথসভায় যোগ দেবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এদিন মুন্সিগঞ্জে কর্মসূচি শেষে বিকেল ৩টায় নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ থেকে পথযাত্রায় যোগ দেওয়ার কথা রয়েছে নেতাদের। জুলাই আন্দোলনে হতাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে নেতাকর্মীদের নিয়ে পদযাত্রাটি বিবি রোডের নিতাইগঞ্জ থেকে চাষারা চত্বরে গিয়ে শেষ হবে। একই দিন নারায়ণগঞ্জ শহরের ডিআইটি চত্বরে আরেক সমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে বক্তব্য রাখবেন দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এছাড়া এদিন বিকেলে শহরের চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছে গণসংহতি আন্দোলন। জানবো বাজার পরিস্থিতি। রাজধানীর কারওয়ান বাজারে বেগুন, শসা, টমেটো সহ বেড়েছে বেশ কিছু সবজির দাম। চড়া রয়েছে মাছের বাজার। গরুর দাম কমলেও বেড়েছে মুরগির মাংসের দাম।
চালের বাজারও রয়েছে চড়া। শুক্রবার রাজধানী কারওয়ান বাজারে আলু, আদা, রসুনের দাম স্থিতিশীল থাকলেও কেজি প্রতি 5 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। বেগুন, টমেটো, শসা, গাজরের দাম কেজি প্রতি 30 থেকে 40 টাকা বেড়েছে। এদিকে চালের বাজারে কেজি প্রতি 2 থেকে 5 টাকা বেড়েছে। গরুর মাংসের দাম কেজি প্রতি 20 টাকা কমলেও 10 থেকে 15 টাকা বেড়েছে মুরগির মাংসের দাম। মাছ বাজারে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়। প্রতি কেজি মাছের দাম বেড়েছে 50 থেকে 60 টাকা। আদা, পেঁয়াজ, ডাল, এসব জিনিস, তুল, এগুলো উদ্যোগের দিকে মানে দাম বেড়েছে কেন? মনে করেন মুসুরির ডালে কেজিতে 10 টাকা, তেলে 3-4 টাকা লিটার প্রতিতে বাড়তি, পেঁয়াজও 10 টাকা, আদার দাম 10 টাকা 20 টাকা, রসুন মোটামুটি স্থিতিশীল আছে। শুক্রবারে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AH হিমেল এবং তিনি জানাবেন বাজার পরিস্থিতি সম্পর্কে। হিমেল, আপনি তো বাজারে রয়েছেন, নিত্য পণ্যের দাম কেমন দেখছেন জানাবেন। আমি সকাল থেকে রাজধানীর যে কারওয়ান বাজার সেখানে বাজার পর্যবেক্ষণ করছিল। আমরা সকাল থেকে যেটি দেখেছি যে এখানকার যে সবজির বাজারে কিন্তু বেশ কিছু সবজির দাম কিন্তু বেশ ঊর্ধ্বমুখী। অর্থাৎ এখানে গাজর, টমেটো, বেগুন, শসার দাম কিন্তু প্রতি কেজি 20 থেকে 30 টাকা প্রতি কেজিতে বেড়েছে এবং অন্যান্য সবজি কিন্তু স্থিতিশীল রয়েছে, অর্থাৎ আগের দামেই বিক্রি হচ্ছে। আপনারা এখানকার যে কাঁচা বাজার যে পেঁয়াজ, রসুন, আদা আছে সেগুলো সেই দোকানের সাথে কথা বলেছি। এখানে দোকানদাররা বলছেন যে কেজি প্রতি অর্থাৎ শুধুমাত্র পেঁয়াজ কিন্তু প্রতি কেজি 5 টাকা কেজি ধরে বেড়েছে। এবং আমরা মুরগির বাজারে গিয়েছিলাম, মুরগির মাংসের কিন্তু গত সপ্তাহে যে দাম ছিল অর্থাৎ 270 টাকা 80 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছিল, আজ কিন্তু মুরগির মাংস কিন্তু কেজি প্রতি 10 থেকে 15 টাকা ধরে বিক্রি হচ্ছে। আমি এই মুহূর্তে কিন্তু আছি কারওয়ান বাজারের যে মাছের বাজার, যে অংশটিতে আমি এই মুহূর্তে আছি। আমরা এখানে যেটি লক্ষ্য করেছি যে মাছের বাজারে কিন্তু আমরা বেশ ভিড় আজকে আমরা দেখতে পেরেছি, অর্থাৎ ক্রেতাদের কিন্তু বেশ সমাগম মাছের বাজারে বেশি দেখা গিয়েছে। এবং এই মাছের যে প্রতি কেজি অর্থাৎ বিভিন্ন ধরনের মাছ কিন্তু যে দাম সেই দাম কিন্তু প্রতি কেজিতে বেড়েছে। এখানে 50 থেকে 60 টাকা কেজি ধরে কিন্তু প্রতি কেজিতে কিন্তু মাছের দাম সেটি বেড়েছে। আমরা দোকানদারের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে বিভিন্ন যে আড়তদার আছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে বর্ষার শেষ সময়ের দিকে আসাতে কিন্তু মাছের যে সরবরাহ সেটি কম টাকায় কিন্তু আস্তে আস্তে মাছের দাম বাড়ছে, তেমনটা কিন্তু এখানকার বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানকার যে মাংসের বাজার আছে অর্থাৎ গরুর যে বাজার অর্থাৎ গরু এবং খাসির বাজার, সেখানে আমরা দেখেছি খাসির মাংস যেটা 1200-1300 টাকা ধরে বিক্রি হয় বিভিন্ন ধরনের মাংসের উপর ভিত্তি করে, কিন্তু গরুর বাজারে আমরা দেখেছি 780 টাকা কেজি ধরে বিক্রি হয়েছে, আমরা সেটি দেখেছি। কিন্তু এই মুহূর্তে কিন্তু গরুর বাজার কিন্তু 760 টাকা ধরে কিন্তু কেজি ধরে বিক্রি হচ্ছে। সেটাই কিন্তু আমরা এখানে যে গরুর মাংস যারা বিক্রি করছেন যে বিক্রেতারা তাদের সাথে আমরা কথা বলে সেটাই কিন্তু জানতে পেরেছি। অর্থাৎ রাজধানী কারওয়ান বাজারে সর্বসাকুল্যে বলা যায় যে অনেক ধরনের পণ্যের দাম কিন্তু এক সপ্তাহের ব্যবধানে বেশ কিছু পণ্যের দাম কিন্তু বেড়েছে, তেমনটা কিন্তু আমরা দেখেছি। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, চালের বাজার গত 2-3 সপ্তাহ যাবত কিন্তু আমরা দেখছি যে চালের যে ঊর্ধ্বমুখী যে দাম সেটি কিন্তু ক্রমে বেড়ে চলছে। আজকেও আমরা আড়তদার এবং চালের যে বিক্রেতা আছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে 2 টাকা 3 টাকা এবং 5 টাকা পর্যন্ত সর্বোচ্চ কিন্তু চালের যে দাম সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তারা যেটি বলছেন যে এখানকার একটা সিন্ডিকেটের বিষয় তারা আমাদেরকে জানিয়েছেন যে সিন্ডিকেটের কারণে এরকমটা হয়ে থাকতে পারে, এরকমটি কিন্তু চালের যে দোকানিরা আছেন তারা কিন্তু সেটাই বলছেন। অর্থাৎ রাজধানীতে বেশ কিছু দাম কিন্তু নিত্যপণ্যের যে কাঁচা বাজার থেকে শুরু করে অন্যান্য যে দাম সেটি কিন্তু স্থিতিশীল রয়েছে। আরেকটি বিষয় আমি আপনাকে বলতে চাই, তেলের যে বাজার অর্থাৎ সয়াবিন যে তেল আছে সেটির দোকানিরা বলছেন যে এখন পর্যন্ত 180 টাকা কেজি লিটারে বিক্রি হচ্ছে, কিন্তু আগামী 2-1 দিনের মধ্যে কিন্তু সয়াবিনের তেলের দাম কিন্তু বাড়তে পারে, তেমনটাই কিন্তু আমাদেরকে এখানকার দোকানদারা ইঙ্গিত দিয়েছেন। অর্থাৎ রাজধানী কারওয়ান বাজারে বেশ কিছু পণ্যের দাম ঊর্ধ্বমুখী এবং কিছু পণ্য কিন্তু স্থিতিশীল রয়েছে। রাজধানী কারওয়ান বাজারের বাজার পরিস্থিতির এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। ইশরাত, ধন্যবাদ আপনাকে। রাজধানীর কারওয়ান বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী AH হিমেল, তিনি জানাচ্ছিলেন সেখানকার বাজার পরিস্থিতি এবং দ্রব্যমূল্যের দাম। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন বাজারে বেড়েছে শাকসবজি ও মাছ মাংসের দাম। ভোলায় মাংসের দাম স্থিতিশীল থাকলেও মাছের দাম আকাশ ছোঁয়া।
বিশেষ করে ইলিশের দাম সবচেয়ে বেশি। ইলিশের কেজি 2,500 থেকে 3,000 টাকা, চিংড়ি 1,500 টাকা, রুই কাতল 600 টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেটের কারণেই বাজারে মাছ মাংসের দাম বাড়তি। এদিকে সিলেটে সব ধরনের মাংসের দাম ঊর্ধ্বমুখী। টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার বাজারে বেড়েছে শাকসবজির দাম। কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজিতে 200 টাকা দরে। এছাড়া আলু, বেগুন, পটল সহ প্রায় সব রকমের সবজির দামও বৃদ্ধি পেয়েছে। মুরগিটা একটু বেশি মনে হচ্ছে, 300 টাকা। সোনালিটা ছিল আগে 280 টাকা ছিল, এখন দেখতেছি আরো বেশি হয়েছে, 300 টাকা হয়েছে। তারপর মাছও একটু রেট বেশি দেখতেছি আজকে। বর্তমান বাজার মূল্য চওড়া মূল্যেই চলছে, যা নিম্নবিত্ত লোকদের জন্য খুবই কষ্টদায়ক এবং তাদের বাজার পরিচালনা করে সংসার পরিচালনা করা খুবই কষ্টকর। আর অন্য কোনো সমস্যা নেই, সিন্ডিকেট ভেঙে দিলেই সবকিছু মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসবে। এদিকে মৌলভীবাজারেও বেড়েছে কাঁচামরিচ, আলু, পটল, বেগুন সহ প্রায় সব ধরনের সবজির দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সালে এলাহি কুটি। কুটি, আপনার কাছে জানতে চাইবো যে দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন। ইশাত, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে মৌলভীবাজারের যে সবজির দাম গত এক সপ্তাহ ব্যবধানে প্রায় প্রতিটা সবজি 15 থেকে 20 টাকা কেজি বৃদ্ধি পেয়েছে দাম। এটা যার কারণে যে ব্যবসায়ীরা বলছেন যে অতিবৃষ্টির কারণে সবজির আমদানি কম, চাহিদা বেশি, যার কারণে এই সবজির দাম বেড়েছে। সেই সাথে আরেকটি কথা জানিয়েছেন, যেটি হচ্ছে যে এই মৌলভীবাজারের যে সবজিগুলো আসে সেটা মূলত ঢাকা এবং বগুড়ার বিভিন্ন জায়গা থেকে এই সবজিটা আসে। বর্তমানে যে ঢাকা সিলেটের যে মহাসড়কের যানজট, এই যানজটের কারণে কয়েক ঘন্টা গাড়িতে মাল থাকে, মাল যেগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে এই মালের যে নষ্ট মালের ভর্তুকি দেওয়ার কারণে সবজির দামটা বৃদ্ধি পেয়ে গেছে এবং এইটা যে এইভাবেই অব্যাহতভাবে সবজির দাম বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধি পাওয়াতে যেটা হচ্ছে যে মানুষের অনেকটা ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। প্রতিটা সবজি 70 টাকার নিচে কোনো সবজি নেই। শসা বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা, টমেটো 150 টাকা, ঝিঙ্গা 80-90 টাকা, এভাবে সবটি সবজি দাম বেড়েছে। এবং কাঁচামরিচ যেটা সেটা বাজারে বিক্রি হচ্ছে যে 250 থেকে 300 টাকা। এখানে একটি বিষয় যেটি হচ্ছে যে মৌলভীবাজারের যে আড়তে যে ব্যবস্থা রয়েছে, আড়ত থেকে যে খুচরা বাজারের যে বিক্রি, সেখানে প্রতি কেজিতেই অনেকটা দাম বৃদ্ধি পাচ্ছে। মৌলভীবাজারের 3টি মার্কেট রয়েছে, টিসি মার্কেট, কোর্ট মার্কেট এবং পশ্চিম বাজার মার্কেট। এই আড়ত থেকে যে মালামালটা যায় সেখানে যাওয়ার পরে প্রতিটা সবজির দাম ভোক্তাদের কাছে পৌঁছাতে গিয়ে প্রতি কেজিতেই প্রায় 20 থেকে 25 টাকা বৃদ্ধি পাচ্ছে। আপনাকে যে বিষয়টি জানাতে চাই যেটি হচ্ছে যে এই সবজির দাম বৃদ্ধির সাথে সাথে মাছের দামটা অনেকটা বৃদ্ধি পেয়েছে। পাঙ্গাস, তেলাপি সহ যে মাছ রয়েছে সেটা দাম বেড়েছে এবং বিভিন্ন অঞ্চল থেকে যে মাছটি মৌলভীবাজারে আসে সেই মৌলভীবাজারে মাছ আসার কারণে মাছের দামও বৃদ্ধি পেয়েছে, চালের দামও বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সব কিছু নিত্য প্রয়োজনীয় যে মানুষের জিনিসপত্র সেটার দাম বৃদ্ধি পাওয়ায় মানুষের একটা নাবিশ্বাস হচ্ছে। এই হচ্ছে মৌলভীবাজারের সবজি বাজার নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। মৌলভীবাজার থেকে সেখানকার বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সালে এলাহি কুটি। এবার অন্য প্রসঙ্গ। দেখতে হাঁটু পানির ড্রেন, খানাখন্দে ভরা 3 কিলোমিটার এ সড়ক রাজধানীর দক্ষিণ খানের আশকোনা এলাকায়। গেল 12 বছরের এ ভোগান্তি যেন নিয়তি হয়ে উঠেছে এখানকার বাসিন্দাদের। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েও নালা নর্দমার পরিবেশে বসবাস করছেন তারা। আশকোনার জনদুর্ভোগ নিয়ে জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। দেখে মনে হচ্ছে নালা, আদতে এটি একটি সড়ক। গ্রামের কোনো রাস্তা নয়, খোদ রাজধানীর উত্তর সিটির গুরুত্বপূর্ণ আশকোনা এলাকা। প্রতিদিন প্রায় 2 লাখ মানুষ যাতায়াত করেন এই সড়কটি দিয়েই। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একদিন বৃষ্টি হলে পানি জমে থাকে প্রায় 15 দিন, আর ভারী বৃষ্টিতে ডুবে যায় পুরোটাই। তখন এই পথে চলাচল হয়ে পড়ে দুর্বিষহ। ঘর থেকে বের হতে হলে স্থানীয়দের যেন সমুদ্র পাড়ি দিতে হয়। মাঝে মাঝে কোমর পানি পর্যন্ত হয়ে যায়। একটা মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে তাকে যে হসপিটাল নেবে এরকম একটা অ্যাম্বুলেন্স ঢুকে না। এই জায়গাটায় পানি কন্টিনিউ থাকে, যাতায়াতে অনেক কষ্ট হয়ে যায় আর মাঝে মাঝে স্কুল স্কিপ করা লাগে। এখানে পানি শেষ হয় না। গ্রামের রাস্তাগুলো হচ্ছে আমাদের এলাকার, গ্রাম থেকে মানুষ এসে বলে কি রাস্তা, 1 টাকার কাজ হয়নি লাস্ট 15 বছর, 15-16 বছর 1 টাকার কাজ হয়নি।
পানি জমে থাকায় খানাখন্দে ভরে গেছে সড়কগুলো, যেখানে হরহামেশাই উল্টে যায় অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন। বিকল হয়ে পড়ে ইঞ্জিন, ঘটে দুর্ঘটনা, ভোগান্তিতে পড়ে যাতায়াতকারীরা। প্রতি মুহূর্তে এখানে আমরা বিপদ আতঙ্ক অবস্থায় চলাচল করতেছি। গতকাল আমারই গাড়ি পল্টি খাইছে এই জায়গায়, আর দুর্ঘটনা কি বলবো, সবারই গাড়ি পল্টি খায় এই জায়গায়, আমার খুব কষ্ট হয়। গাড়ির কত অ্যাক্সিডেন্ট হইতেছে হিসাব নাই। রিস্কা আসলো, তার সাথে একজন মুরব্বীও ছিল, মানে দুইজন হাজবেন্ড ওয়াইফ দুজনই পড়ে গেছে রিস্কা নিয়ে। সিটি কর্পোরেশন মাঝে মাঝে ঠেক লেগে উপর থেকে ফোন দিলে একটু গুঁতো দিয়ে চলে যায়। সিটি কর্পোরেশনকে আমাদের ফান্ডে টাকা নাই, আমরা করতে পারতাম না। ইঞ্জিনিয়ার মনে ভুলেও এখানে পানির ভিতরে আসে না। সিটি কর্পোরেশনের নাগরিক হয়েও কেন এ বৈষম্য, প্রশ্ন ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে। তার দাবি দ্রুতই উন্নয়ন কাজ শুরু করা হবে। 3-4টি বড় প্রকল্প আমরা হাতে নিয়েছি, আর ছোট ছোট যেই রাস্তাগুলোর কথা এখন বলা হচ্ছে এগুলো বড় আর্টারির সাথে মিলে এগুলোকে যুক্ত করা হবে। আমরা এটাকে প্রায়োরিটাইজ করেছি। এবারের বাজেটও আমরা এখানে একটা ম্যাক্সিমাম অ্যালোকেশন আমরা রেখেছি। আমরা হটস্পটগুলো আইডেন্টিফাই করে আমরা এগুলো প্রায়োরিটি করছি। এটার আসলে অগ্রগতির দিকে যাবে, এটা কি এবার জনগণকে আশা করতে পারে? এটা ফান্ড অ্যাভেলেবলের উপর ডিপেন্ড করে। আসলে সত্য কথা হচ্ছে যেটা বিমানবন্দর হজ ক্যাম্প সংলগ্ন রাজধানীর আশকোনা এলাকাটি গুরুত্বপূর্ণ হলেও পিছিয়ে আছে উন্নয়নে। জলাবদ্ধতা, পানিবন্দী জীবন ও নির্মাণ কাজের ধীর গতিতে চরম দুর্ভোগে আশকোনার বাসিন্দারা। অভিযোগ আছে বহু, তবে সমাধানে নেই কোনো দৃশ্যমান অগ্রগতি। প্রতিশ্রুতি রয়েছে, তবে প্রশ্ন একটাই, কবে মিলবে এর স্থায়ী সমাধান? তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। পানি লাগবে, পানি, এই শব্দমালায় সব শ্রেণী পেশার মানুষকে আন্দোলনের এক সুতোয় গাঁথেন বিউপির শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। 24-এর এই দিনে গুলিতে মারা যান মুগ্ধ। সে সময় তার পাশেই বসেছিলেন বন্ধু আশিক। সেদিনের ভয়াবহতার কথা জানিয়েছেন দেশ টিভিকে। উত্তরায় সেসব জায়গা ঘুরে বিস্তারিত হাসান আল মাহমুদের রিপোর্টে। 18 জুলাই 2024 ফেসিবাদ বিরোধী আন্দোলনের রণক্ষেত্র উত্তরার আজমপুর এলাকা। উত্তরা পূর্ব থানা থেকে টঙ্গী পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ভাগ হয়ে দখলে নেয় ছাত্র জনতা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, গুলির সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের চতুর্মুখী হামলার বিপরীতে ঢাল তৈরি করে ছাত্র জনতা। দেশ টিভির হাতে আসা সেদিনের ফুটেজে দেখা যায় উত্তরা পূর্ব থানার ছাদ থেকে টার্গেট করে ছাত্র জনতার উপর গুলি ছুটছে পুলিশ। থানার সামনে রাস্তায় পড়ে থাকতে দেখা যায় একাধিক থেঁতলে যাওয়া নিথর দেহ। আহত এক শিক্ষার্থীকে উদ্ধার করতে এলে তাদের উপর তুলে দেওয়া হয় র্যাবের একটি গাড়ি। আন্দোলন চলাকালে একাধিক জায়গায় ছাত্রলীগ, যুবলীগ হামলা করে বলে জানান সেদিনের প্রত্যক্ষদর্শীরা। ছিল আপনার ছোট ছোট আর্মস ছিল, পকেটে এরকম মিশিং দেখা যাচ্ছিল, আর ভয়ও দেখাচ্ছিল এদিক দিয়ে গেলে গুলি করে দিব। সিসিটিভি ফুটেজে দেখা যায় অব্যাহত গুলির মুখে আজমপুর রোডের দিকে পিছু হটে ছাত্র জনতা। রোড ডিভাইডারে বসে থাকা মুগ্ধ দাঁড়াতেই লুটিয়ে পড়েন মাটিতে। সেদিন ঠিক কতজনের মৃত্যু হয় সে এলাকায় তার কোনো হিসাব মেলেনি আজও। তবে সব ছাপিয়ে বিউপি শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধের পানি লাগবে পানি কথাটি হয়ে ওঠে ফেসিবাদ বিরোধী আন্দোলনের প্রতীক। মৃত্যুর আগ মুহূর্তে পাশে ছিলেন মুগ্ধের বাল্যবন্ধু আশিক। বলছিলেন সেই ভয়াবহ সময়ের কথা। জানান মুগ্ধের ঠিক কপাল বরাবর লেগেছিল বুলেট, এতে খুলে যায় মাথার পিছনের খুলি। মুগ্ধ আসলে ঠিক এই জায়গাটাতেই সেজদা যেভাবে দেয় সেজদার পজিশনে পড়ে আছে, আর ওর মুখটা আমার দিকে ঘুরে চোখ দুটা খোলা ছিল। মুগ্ধ হত্যার বছর ঘুরে এলো। ঘর জুড়ে থরে থরে সাজানো মুগ্ধর সব অর্জন। নেই শুধু মুগ্ধ, বাড়ি জুড়ে এখন বিশাল শূন্যতা। সে শূন্যতা সবচেয়ে বেশি বিদ্ধ করে স্নিগ্ধকেই। আমরা দুই ভাই যখনই সময় পেতাম আমাদের বাইক নিয়ে ট্রাভেল করতে বেরোতাম। এই জিনিসটা সব থেকে বেশি মিস করি, কারণ ও যাওয়ার পর এখন আমার আর কোনো পার্টনার নাই যার সাথে আমি বাইক নিয়ে ট্রাভেল করতে পারবো। ফেসিবাদ থেকে মুক্তির জন্য শহীদ হওয়ার তীব্র বাসনা ছিল মুগ্ধর। দুদিন আগেই পরিবারের আলাপচারিতায় বলেছিলেন সে কথাই। সে তার মারে বলতেছে, আম্মু শুনছ, আব্বু তো মুক্তিযুদ্ধে যাইতো, তুমি কি আমরা যদি থাকতাম তুমি কি আমাদেরকে দিতা? তবে বছর পার হলেও বিচার প্রক্রিয়া নিয়ে ক্ষুব্ধ মুগ্ধের পরিবার। ইন্টারন্যাশনাল ক্রাইম স্টোরের যে তদন্ত সংস্থা আছে তারা খুবই ধীর গতিতে কাজ করছে। তাদের অনেকেরই সদিচ্ছার আসলে অভাব আছে। তদন্তের
যে চার্জশিট জমা দেওয়া হবে সেটাই এখনো পর্যন্ত ঠিকভাবে করা হচ্ছে না। তো এটা নিয়ে আসলে আমরা সবাই খুবই হতাশ। স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ, তবে ন্যায় বিচারের আশায় এখনো প্রহর গুনছে শহীদের পরিবার। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। 18 জুলাই 2024 বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল সাভার। পুলিশের সাজোয়া যান থেকে ছাত্র জনতাকে লক্ষ্য করে ছোড়া হচ্ছে উপর্যুপরি গুলি। সেই গুলি থেকে ছাত্র জনতাকে বাঁচাতে পুলিশের সাজোয়া যানের উপরে উঠে যান MISTর মেধাবী শিক্ষার্থী শাইখ আসাবুল ইয়ামিন। ইতিহাসে অমর কাব্য লিখে রাখা এই শহীদের হত্যার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দেওয়ান ইমনের রিপোর্টে বিস্তারিত। শাইখ আসাবুল ইয়ামিন সেদিন জোহরের নামাজ পড়েই সাভারের বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। বুকের বাম পাশে শটগান দিয়ে গুলি, এরপর গুলিতে ঝাঁঝরা সেই ইয়ামিনকেই ঘোরানো হয় সাজোয়া যানে। তারপর সাজোয়া যানের ওপর থেকে তাকে টেনে নিচে ফেলার গা ছমছমে দৃশ্য নাড়া দেয় বিশ্ব বিবেককে। একটা মুমূর্ষ রোগীকে ট্রিটমেন্টের সুযোগ না দিয়ে তারা ট্যাঙ্কের উপরে নিয়ে ঘোরাইছে, যেভাবে তোমার ছেলেকে ফেলছে এটা হতে পারে না। যাদের নির্দেশে এবং যারা এটা করেছে আমি তাদের বিচার চাই। দেশের জন্য ছেলে শহীদ হয়েছে, তাকে কাফনের কাপড় না পরিয়ে যে পোশাকে শহীদ হয়েছে সে পোশাকেই দাফন করেছেন বাবা মহিউদ্দিন। ময়না তদন্তের জন্য মরদেহ উত্তোলনে আদালতের নির্দেশ সত্ত্বেও শহীদ বিবেচনায় কবর থেকেও লাশ তুলতে দেননি তিনি। ছেলে যাতে আখিরাতে শহীদি মর্যাদা পায় সে ব্যাপারে চেয়েছেন দেশবাসীর দোয়া। আমার ছেলে শহীদ, এটা আমার বাবা হিসেবে আমার মনে হয়েছে, এই জন্য মনে হয়েছে যে এমনি তো হাদিসে আছে শহীদের গোসল দিতে হয় না, সুতরাং আমি আমার ছেলের গোসল দিই নাই। এবং আল্লাহর কাছে দোয়া করে, আমরা আপনাদের কাছেও দোয়া চাই যে আল্লাহ দিন আমার ছেলেকে শহীদ হিসাবে কবুল করে। শহীদ শাইখ আসাবুল ইয়ামিন হত্যা মামলার বিচার কার্যক্রম চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তদন্ত প্রতিবেদন দাখিলের সময় 12 আগস্ট নির্ধারণ করেছে আদালত। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। শুক্রবার সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয় ঢাকার ম্যারাথন। উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এছাড়া ময়মনসিংহ, টাঙ্গাইল, লক্ষ্মীপুর এবং পটুয়াখালী, চাঁদপুরেও অনুষ্ঠিত হয়েছে এই দৌড় প্রতিযোগিতা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ফারজানা আফরোজ টুম্পার ডেস্ক রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে এবং এর তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে শুক্রবার সকালে দেশের বিভিন্ন স্থানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। ঢাকায় ম্যারাথনের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ম্যারাথনে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান আসিফ মাহমুদ। প্রতীকী ম্যারাথনের সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে অংশ নেন জুলাইয়ের আহত যোদ্ধারা। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু হওয়া 5 কিলোমিটারের ম্যারাথন মানিক মিয়া এভিনিউ হয়ে সম্মেলন কেন্দ্রে শেষ হয়। শহীদেরা তাদের জীবন দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যে আহতরা আমার সামনে আছেন, আপনারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বাংলাদেশকে একটি নতুন স্বপ্ন দেখিয়েছেন। 16 বছরের ফ্যাসিবাদী নিষ্পেষণ থেকে বাংলাদেশের কোটি কোটি মানুষকে মুক্ত করেছেন। আপনাদের প্রতি এই বাংলাদেশ, তার বাংলাদেশ নামটা যতদিন থাকবে ততদিন বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ থাকবে। পরবর্তীকালীন সরকারি জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে দিয়ে যাবে। এটা একটা লাইফ লং লড়াই এবং এই লড়াইটা করার জন্য আমরা কমিটেড আছি, আমি কমিটেড আছি এবং এই লড়াইয়ে সারা জীবন আপনাদেরকে পাশে চাই। সারা দেশের মতো ময়মনসিংহেও জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন দৌড়। নগরীর টাউন হলের জুলাই চত্বরে অংশ নিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্য সহ কয়েকশো প্রতিযোগী। টাঙ্গাইলে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে সকাল 7:30টায় শুরু হয় ম্যারাথন। এরপর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গিয়ে শেষ হয় প্রতিযোগিতা। চাঁদপুরেও জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে প্রতীকী ম্যারাথন সম্পন্ন হয়েছে। সকালে শহরের ওয়্যারলেস বাজার থেকে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে হয়েছে প্রতীকী ম্যারাথন। সকাল 7:30টায় শহীদ পরিবারের উপস্থিতিতে বেলুন উড়িয়ে ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। এদিকে জুলাই যোদ্ধা সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে সকাল 9টায় প্রতীকী ম্যারাথন আয়োজিত হয়েছে লক্ষ্মীপুরেও। এছাড়া জেলা প্রশাসকের উদ্যোগে জুলাই প্রতীকী ম্যারাথন হয়েছে পটুয়াখালীতে। ফারজানা আফরোজ টুম্পা, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।